ভয়াল 25 মার্চ আজ জাতীয় জীবনের বেদনাবিধুর অধ্যায় বললেন রাষ্ট্রপতি। সঠিক ইতিহাস জানা জরুরি, তাগিদ প্রধানমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়, আইএমএফ পরিচালকের সঙ্গে বৈঠক, ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা। মানব পাচার মামলায় ১/১১-র অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে। জুলাই আন্দোলনে হত্যাসহ মামলা আছে ১১টি। জ্বালানি নিয়ে ধোঁয়াশা, চাহিদার তুলনায় কম পাওয়ার অভিযোগ পেট্রোল পাম্প মালিকদের। পর্যাপ্ত মজুদ আছে দাবি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ঈদের দীর্ঘ ছুটি শেষ, রাজধানীতে ফিরছে মানুষ। কালও ছুটি থাকায় এখনো পুরোপুরি শুরু হয়নি ফিরে আসাদের ঢল। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। আজ ভয়াল 25 মার্চ, বাঙালির ইতিহাসের কাল রাত। ভয়াল সেই রাতে ঘটেছিল বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। নিরীহ বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো বর্বর গণহত্যার সেই নারকীয় হত্যাযজ্ঞের স্মরণে ও গণহত্যা দিবস পালনের লক্ষ্যে প্রতিবছর এই দিনে পালিত হয় প্রতীকী ব্ল্যাকআউট। ভয়াল রাতের আরও খবর জানাচ্ছেন সৈকত সাদিক। 25 মার্চ ভয়াল কাল রাত। ৭১-এর সেই সন্ধ্যা থেকেই ঘুমন্ত ও নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞে মেতে উঠে পাকিস্তানি হানাদার বাহিনী। সকাল থেকেই পরিস্থিতি ছিল থমথমে। সেদিন জুলফিকার আলী ভুট্টো ও ইয়াহিয়া খান গোপন বৈঠক করে এই অঞ্চলের মানুষের উপর সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় ইয়াহিয়া ঢাকা ত্যাগ করে। মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা সাজোয়া ট্যাঙ্ক দিয়ে অপারেশন সার্চলাইট নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা আর রাজারবাগে অতর্কিত হামলা চালিয়ে ছাত্র শিক্ষক, বাঙালি পুলিশ ও সামরিক সদস্যদের হত্যা করে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় চলে গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় ইকবাল হলের পাশ থেকে আওয়াজ আসতেছে, টের পাওয়া যাচ্ছে ওখানে গুলি হচ্ছে। গুলি হলে আমরা শুনছি। ধানমন্ডি ২ নম্বর রোড পর্যন্ত গেলাম, দেখলাম মোয়াজ্জমকে, তারা লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জমকে গাড়ির পিছে বাইন্দে জিপের পিছে, সেই রক্ত দাগ এখনো পড়ে আছে। আমরা দাঁড়ানো ইত্তেফাকের সামনে হাজার হাজার লোক। 10টার দিকে, 9:30 10টার দিকে একটা আগুনের ইয়ে উঠলো আকাশে, ফ্লেয়ার, সিগন্যাল গান ফায়ার করলো। হ্যাঁ, সবুজ একটা ইয়ে আকাশের দিকে উঠলো। আর একটা লাইট উঠলো, সেটা হলো গিয়ে রাজারবাগ পুলিশ লাইন। 25 মার্চ কাল রাতে হত্যাযজ্ঞের তীব্রতা বাড়লেও মূলত তার আগে থেকে বাঙালিদের উপর চলছিল পাকিস্তানি বর্বরতা। 25 তারিখ হত্যার পর যে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল তারা, তারপরে ওটা শুনে না আমরা একটা বিরাট রকম একটা চেঞ্জ আমাদের মধ্যে আসলো। সারা দেশের মানুষকে একটা ঘোষণার মাধ্যমে যে সাধারণ মানুষ থেকে যোদ্ধায় পরিণত করা যায়, একটা ঘোষণাই কিন্তু আমাদেরকে করে দিল। তখন আমাদের অল্প বয়স, কম বয়স, যুদ্ধে যাওয়ার আমাদের শ্রেষ্ঠ সময়, আমরা ডিসিশন নিয়ে নিলাম। 25 মার্চ কাল রাতে কেবল ঢাকাতেই হত্যা করা হয় আনুমানিক 10,000 নিরীহ মানুষকে। তবে স্বাধীনতার 54 বছর পার হলেও অপারেশন সার্চলাইটে কতজন শহীদ হয়েছিলেন তার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছে। ওই সময় যারাই জয়েন করছে তারা কিন্তু নির্দ্বিধায় স্বার্থহীন দেশপ্রেমের জন্য, দেশের জন্য যুদ্ধ করছে। আমরা এখান থেকে চলে যাওয়ার আগে এটা বন্ধ করবই, যাতে আমাদেরকে আর নিয়ে আর কেনা বেচা না হয়। হাসিনা অনেক বেচছে, 2.5 টাকা, 3 টাকা, 5 টাকা, 7.5 টাকা হিসাবে বিক্রি করছে। 25 মার্চের সেই রাতের স্বীকৃতি মিলেনি জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 25 মার্চকে বাংলাদেশের জাতীয় জীবনে সবচেয়ে নৃশংস বেদনাবিধুর অধ্যায়
হিসেবে উল্লেখ করেছেন। আরও উল্লেখ করেছেন 1971 সালের এই দিনের কাল রাতে পাকিস্তানি দখলদার বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত মুক্তিকামী দেশবাসীর উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। পরে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত করে বলেও বাণীতে উল্লেখ করেন রাষ্ট্রপতি। অন্যদিকে দিনটিকে ইতিহাসের অন্যতম কলঙ্কিত ও নৃশংসতম অধ্যায় হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন 25 মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। তবে সুপরিকল্পিত এ হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনও ইতিহাসের গবেষণার বিষয়। স্বাধীনতার মূল্য ও তাৎপর্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হলে 25 মার্চের গণহত্যা দিবস সম্পর্কে জানার তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের ছুটির পর গতকাল প্রথম কর্মদিবসে সচিবালয়ে ব্যস্ত দিন অতিবাহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সাথে সাক্ষাৎ করেছেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিকের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। রাজধানীর যানজট কমিয়ে আনতে বৈঠক করেছেন মন্ত্রী প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের সাথে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ট্রাফিক ব্যবস্থাপনার ব্যাপক উন্নয়নের জন্য কর্মঘণ্টা যেন নষ্ট না হয় সেজন্য ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যাল অটোমেশনের পরিকল্পনা হচ্ছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। এবং সংশ্লিষ্ট সকল পবিত্র ঈদ উল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল 9টা 1 মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদের কুশল বিনিময় শেষে দিনভর ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফের এশিয়া ও প্যাসিফিকের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমির সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ আমাদের দেশের চাহিদা আরও তৈরি হতে পারে। সেখানে প্রধানমন্ত্রী বরাবরই থার্ড ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন যে আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে তারা অল্প পয়সার চাকরি করে, ভাষা জানলে তারা একটু ভালো বেতন পেতে পারে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয় ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসক, পুলিশ কর্মকর্তা, রাজুকের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এপ্রিলের শেষ নাগাদ স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নাগরিকরা সুফল পাবে। এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্পমেয়াদী যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারবো। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে স্বল্পমেয়াদে। তারপরে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় এই আমাদের ট্রাফিক সিস্টেমের একটা ব্যাপক উন্নয়ন হবে। আর ট্রাফিক সিগন্যালগুলো আমরা অটোমেশনের ব্যবস্থা করছি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 2 প্রশাসক জানান, 1 মাসের মধ্যে সমন্বয় করে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হবে। অটোরিকশা, ফুটপাত দখলকে সমস্যা হিসেবে চিহ্নিত করে আলোচনা হয়েছে বলেও জানান তারা। জাহাঙ্গীর আকান্ত, বাংলা ভিশন, ঢাকা। সঠিক সময়ে দায়িত্বশীল পদক্ষেপ নেয় জ্বালানি সংকটের পরও ঈদে পরিবহন ও দ্রব্যমূল্য নিয়ে সমস্যা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির খারাপ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু হবে। এরই মধ্যে বেশ কিছু কার্যক্রম শুরু হয়েছে। বলেন, অনেক সংস্কার কার্যক্রম দরকার, সেদিকে সরকার অগ্রসর হবে বলেও জানান তিনি। আগামী জাতীয় বাজেটে এর প্রতিফলন মিলবে বলেও আশা অর্থমন্ত্রীর। জ্বালানি তেল কিনতে অর্থের যোগানের বিষয়ে আইএমএফ এর সাথে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাইয়ে ওয়াশিংটনে আরও আলোচনা হবে। এছাড়া আইএমএফ ইতিবাচক ধারা রয়েছে বলে দাবি অর্থমন্ত্রীর। ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে কিছু করেছি, বাকিগুলো খুব সহসাই আপনারা দেখতে পাবেন, বাজেটের মধ্যে এটা প্রতিফলন দেখতে পাবেন। স্প্রিং মিটিংয়ে ওয়াশিংটনে যাচ্ছি, সেখানে বিস্তারিত আলোচনা হবে। পুরো রমজান মাসে দ্রব্যমূল্যের স্থিতিশীল ছিল,
পরিবহনে কোনো সমস্যা হয় নাই। তেলের এত বড় সংকট থাকা সত্ত্বেও তেলের অভাবে কোনো পরিবহন বন্ধ ছিল না এবং গার্মেন্টসের শ্রমিকদের বেতন সঠিক সময়ে দেওয়া হয়েছে, কোনো অস্থিরতা ছিল না। এই পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সরকার তো একা পারবে না। আমরা সকলের দেশবাসীর কাছে আবেদন করব, সকলকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সংযম আমাদের মধ্যে আসতে হবে। ১/১১ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচার আইনের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এই আদেশ দেয়। আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি দাবি করে আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। মেজবা রহমানের রিপোর্ট। বিকেলে আদালতে তোলা হয় এক সময়ের ক্ষমতাধর সেনা কর্মকর্তা ও ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে। এ সময় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে প্রতারণা ও অর্থ কেলেঙ্কারি সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ এনে ৫ দিনের রিমান্ড চায় গোয়েন্দা পুলিশ। পরে আদালত জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে তার। টাকাগুলো তারা বিদেশেও পাচার করেছে এবং দেশেও তারা বিভিন্ন জায়গায় এগুলি অবৈধভাবে লগ্নি করে রেখেছে এবং যে লোকগুলোকে তারা বিদেশে পাঠিয়েছে সেই লোকগুলো সেখানে মানবতা জীবনযাপন করেছে, তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তো সেই জন্য সব কিছু মিলিয়ে তাদেরকে এই বিষয়গুলো বের করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর চেয়েছিলেন, প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। তবে এই আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। আমরা আজকের যে অর্ডার বা আদেশ হয়েছে তার এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি উচ্চ আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এদিকে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকলেও সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন মাসুদ উদ্দিন চৌধুরী। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি সংকট নিয়ে চলছে ধোঁয়াশা। ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় কম জ্বালানি পাচ্ছেন তারা। অপরদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে, এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবারও পাম্পগুলোতে দেখা গেছে ভোক্তাদের দীর্ঘ লাইন। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। দেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব আগেই পড়েছে। জ্বালানি সংকটে দীর্ঘদিন ডিজেল অকটেনের সংকটে ভোক্তারা। পাম্প স্টেশনের বাইরে এমন লম্বা সারি এখন নিত্যদিনের ঘটনা। কোথাও কোথাও জ্বালানি না থাকায় বন্ধ রয়েছে স্টেশন। অলস সময় পার করতে দেখা যায় পাম্প স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের। ডিজেলও নাই, অকটেনও নাই, আমাদের তেল আজকে আসবে, তারপর আমরা দিব আর কি। আমাদের শুধু তেল দেয় হলো ৯,০০০ অকটেন, ৯,০০০ ডিজেল দেয়, হয়তো সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। এইটা নিয়ে ৬ নাম্বার। এর আগে সবগুলোতে ঘুরছি, ওগুলিতে এক একটাতে প্রায় ১৫০ লোক দাঁড়ানো, 2টাতে দিতেছে, বাকি 3টাতে নাই। তেল তো পাওয়া যাচ্ছে না, ৪-৫ ঘন্টা সিরিয়ালে থাকার পরও তেল পাওয়া যাচ্ছে না। ব্যবস্থা চলতে থাকলে তো গাড়ি তো পার্কিংয়ে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। রাস্তার জল তো বাচ্চাদের একটা ইমার্জেন্সির বিষয় আছে, ফ্যামিলির বিষয় আছে, ইমার্জেন্সি একটা হসপিটালে যেতে হইতে পারে, স্কুল কলেজ সব তো বন্ধ করা উচিত। তাহলে স্টেশনের কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় ডিপো থেকে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে তাদের। অপরদিকে ভোক্তারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডিজেল অকটেন নেওয়াতে সংকট আরও ঘনীভূত হচ্ছে। এ যাবৎকাল আমরা ২৪,০০০ লিটার প্রতিদিন বিক্রি করি, ২১ থেকে ২৪,০০০। এখন আমাদের তেল দেওয়া হয় অনলি ৯,০০০ লিটার, যেটা বিকালে আসে, 2টার দিক থেকে দেওয়া শুরু করি, সন্ধ্যার মধ্যে শেষ। একবার নিয়ে গেল তো আবারও সিরিয়াল ছোট থাকলে আবার সিরিয়াল ধরে আসতেছে, এই এমন করছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরকারের কথা অমান্য করে অনেক স্টেশন রেশনিং করে সীমিত পরিসরে তেল দিচ্ছে। তো হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় শেষ করে ফেলছে। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে,
আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা। আমি জনগণের কাছে আজকে আপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। জ্বালানি তেল সংকটে মাঠ পর্যায়ে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন ভোক্তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটি শেষ হওয়ায় গত দুদিন ধরে মানুষ ফিরছে রাজধানীতে। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে আসা মানুষের ভিড় কিছুটা বেড়েছে সদরঘাটে। অনেকে কর্মস্থলে যোগ দিতে একটু আগেভাগেই রাজধানীতে ফিরছেন। এদিকে কমলাপুর স্টেশনেও রাজধানী ফেরত যাত্রীর চাপ তুলনামূলক কম, তবে কমলাপুরে গতকালও রাজধানী ছেড়ে যাওয়া মানুষের ভিড় দেখা গেছে। কাল স্বাধীনতা দিবসের ছুটি থাকায় এখনও পুরোপুরি শুরু হয়নি মানুষের ঢাকায় ফেরা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। এখনো দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষের অন্যতম প্রধান বাহন লঞ্চ। ঈদে নৌপথে বাড়ি ফেরা মানুষের সংখ্যা কম নয়। ঈদ শেষ, ধীরে ধীরে মানুষ ফিরতে শুরু করেছেন নিজ নিজ কর্মস্থলে। তবে লঞ্চগুলোতে সপরিবারে ফেরার সংখ্যা তুলনামূলক কম। সদরঘাটের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। এবার ঈদটা খুবই সুন্দর কাটছে, জামজট পাইলাম না, খুবই ভালো হয়েছে। যাওয়ার সময় জাম পেলাম না, আসার সময় জাম পেলাম না। আগেই গেছি এবং আগেই চলে আসছি, যার ফলে জামটা বা কষ্টটা আমাদের হয় নাই। আত্মীয় স্বজনের সাথে সবাই এক মিলেমিশে আমরা ঈদ উদযাপন করেছি এবং খুব ভালোই লাগলো। এদিকে কমলাপুর স্টেশনেও রাজধানী ফেরত যাত্রীর চাপ তুলনামূলক কম। ঈদে যারা গ্রামে ফিরতে পারেননি এখনো তারা ফিরছেন ট্রেন যোগে। স্বস্তিতে স্বজনের সান্নিধ্যে ঈদ করতে পেরে খুশি ঢাকায় ফেরা মানুষ। রাজধানী সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায় জরুরি প্রয়োজনে অফিস খোলার দিনেই ঢাকা ফিরছেন অনেকে। পরিবার পরিজনের সাথে ঈদ খুব চমৎকারভাবে কাটিয়েছি। আজ ঈদের ছুটির পরে, দীর্ঘ ছুটির পরে আজ থেকে অফিস খোলা, এই জন্য আমরা অফিসে আসছি। তো ঈদ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই কাটাইলাম। বাবা আছে, ওয়াইফ আছে, বাচ্চা আছে, তাদের সাথে ঈদ কাটাইলাম। গেছিও আরামে, আইসিও আরামে, কোনো সমস্যা না। ভাড়াটা বেশি, তেমন বেশি নেই, 50 টাকা বেশি। যেটা চলে আসলাম এমনি খোলামেলা ঢাকায় জন্য চলে আসলাম। জালগাড়ির থেকে ঢাকায় ভাড়া নিয়ে সায়দাবাদ 900 টাকা, অন্যান্য সময় 500 টাকা, 400 টাকা। ঈদের পর প্রথম অফিস খুলেছে, তবে তার প্রভাব পড়েনি নগরীর রাস্তাঘাটে। বেশিরভাগ সড়কই যানবাহন ছিল অনেকটাই কম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানেই। মোবাশ্বের, ট্রেনগুলোতে রাজধানীতে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? কমলাপুর স্টেশনের সার্বিক চিত্র জানাবেন আমাদের। রাহান, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন যে ফিরতি ট্রেনে যাত্রীর সংখ্যা কেমন, আসলে আমি যদি আপনাকে বলতে চাই যে কমলাপুর স্টেশনে ফিরতি ট্রেনের যে যাত্রীর আগমন সেটি কিন্তু অবশ্যই বেড়েছে, যেহেতু সরকারি ছুটি শেষ হয়েছে। অর্থাৎ 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিনের যে ঈদ উল ফিতরের ছুটি সেটি শেষ করে কিন্তু কর্মস্থলে যোগ দিতে, অর্থাৎ যে যার যার কাজকর্ম ক্ষেত্রে যোগ দিতে কিন্তু মানুষ ঢাকামুখী হচ্ছে বলে আমরা যারা ফিরতি ট্রেনে এসেছে তাদের কথা বলে জানতে পেরেছি। আমি তাদের সাথে কথা বলেছি, তবে তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে ফিরতি যে ট্রেন, যেমন কিছুক্ষণ আগে তুন্দা নিশ্চিত একটা ট্রেন এসেছে উত্তরাঞ্চল থেকে দেশে, এটা প্রায় 1.5 ঘন্টা লেট করে এসেছে বলে আমরা জানতে পেরেছি। এতে অনেক ভোগান্তির কথাও তারা আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া আরও একটা বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে স্টেশন থেকে কিন্তু ঢাকা থেকে এখনো মানুষ যাচ্ছে, অর্থাৎ ঈদের যেই ঈদে যারা ডিউটি করেছে তারা কিন্তু এখন ঢাকা, অর্থাৎ তাদের সাথে ঈদ উদযাপন করতে কিন্তু তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্য উদ্দেশ্যে কমলাপুর স্টেশনে জড়ো হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখন প্ল্যাটফর্মে একটি ট্রেন অবস্থান করেছে এবং এটি কিন্তু কিছুক্ষণ 10 মিনিট পরেই ছেড়ে যাবে এখান থেকে। তো এই ছিল আসলে পরিস্থিতি। তাছাড়া আরেকটা বিষয় যদি বলতে চাই যে এখনো কিন্তু কমলাপুর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার রয়েছে, অর্থাৎ ফিরতি যাত্রী এবং এখনো যারা ঢাকা থেকে মোবাশ্বের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী মোবাশ্বের আহমেদ ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তির অধ্যাদেশের বিষয়ে সংসদের বিশেষ কমিটি একমত হয়েছে। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষা দুটোকেই গুরুত্ব দিয়ে কাজ করছে
বিশেষ কমিটি। 30 দিনের মধ্যে পর্যালোচনা করে চলতি অধিবেশনে তা তোলা হবে। তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে। সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। এছাড়া বিভিন্ন বিষয়ে আছে যেগুলো বিগত ফেসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে। এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। অনেক বিষয়ে একমত হওয়া গেছে যেগুলো আইন করা প্রয়োজন ছিল, তখন সংক্ষিপ্ত সময় করতে হয়েছে। এগুলো সব বিষয়ে একমত হয়েছেন কিনা? জুলাই ইনডেমনিটি যেটা, হ্যাঁ সবাই একমত। 133টা অধ্যাদেশকে যাচাই বাছাই করার জন্য সংসদ একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছে। আমরা সেই কমিটি বসেছিলাম, যাচাই বাছাই করছি। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে, সেটাকে আমাদের একটা আইনগত বাধ্যবাধকতা 30 দিন, আমরা সেই বাধ্যবাধকতার মধ্যেই থাকব। আমরা সাংবিধানিকভাবে এগিয়ে যাব। তথ্য সম্প্রচার মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন বলেছেন, ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতারভাবে চর্চা করবে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং তা চর্চার উপরই সুশাসনের গতি নির্ভর করে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দূরবীনের নিচে রেখে অধ্যয়ন করতে হবে। সেখান থেকে জানতে হবে ফ্যাসিবাদের উৎস কোথায় লুকিয়েছিল। এই অধ্যয়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে বলেও মনে করেন মন্ত্রী। তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি মীমাংসিত নয়, তবে জনগণের চাওয়া দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আমাদের দেশে এই মুহূর্তেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের বিচারাধীন আছে। এখনো পর্যন্ত আদালতের সেই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এবং রাষ্ট্রপতির যেই আদেশের বলে আমাদের সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়েছে, সেই সংক্রান্ত আলোচনা যেটি সংসদে চলছে তার মীমাংসা না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যতের সাংবিধানিক অবস্থানটা পরিষ্কার হবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভয়াল 25 মার্চ আজ জাতীয় জীবনের বেদনা বিধুর অধ্যায়, বললেন রাষ্ট্রপতি। সঠিক ইতিহাস জানা জরুরি, তাগিদ প্রধানমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়, IMF পরিচালকের সঙ্গে বৈঠক। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা। মানব পাচার মামলায় ১১-র অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন 5 দিনের রিমান্ডে। জুলাই আন্দোলনে হত্যা সহ মামলা আছে 11টি। জ্বালানি নিয়ে ধোঁয়াশা, চাহিদার তুলনায় কম পাওয়ার অভিযোগ পেট্রোল পাম্প মালিকদের। পর্যাপ্ত মজুদ আছে দাবি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর। ঈদের দীর্ঘ ছুটি শেষ, রাজধানীতে ফিরছে মানুষ। কালো ছুটি থাকায় এখনো পুরোপুরি শুরু হয়নি ফিরে আসাদের ঢল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।